আলাপ কণ্ঠ, গল্পের সুরে জমজমাট রাত। শুরু করছি হেমেন্দ্র কুমার রায় রচিত গল্প জোকারধান সিরিজের ৩য় পর্ব। কতক্ষণ ঘুমিয়েছিলাম তা জানি না। হঠাৎ আমার ঘুম ভেঙে গেল। উঠতে গিয়ে উঠতে পারলাম না। আমার বুকের উপরে কে যেন চেপে বসে আছে। ভয়ে আমি চেঁচিয়ে উঠলাম। অন্ধকারের ভিতর কে আমার গলা চেপে ধরে হুমকি দিয়ে বলল, খবরদার, চেঁচালেই টিপে মেরে ফেলবো। আমি একেবারে আড়ষ্ট হয়ে গেলাম। অনেক কষ্ট করে বললাম, গলা ছাড়ো, আমার দম বন্ধ হয়ে আসছে। আমার গলা থেকে হাত সরিয়ে নিয়ে সে বলল, আচ্ছা, ফের চেঁচালেই কিন্তু মেরে ফেলবো। সেই ঘুটঘুটে অন্ধকারে কিছুই দেখা যাচ্ছিল না। আমার বুকের উপরে কে, ভূত না মানুষ? ঘরের অন্য কোণেও একটা ঝটপটি শব্দ শুনলাম। তারপরেই একটা গ্যাঙানি আওয়াজ। কে যেন কি দিয়ে কাকে মারলো। তারপর আবার সব চুপ। অন্ধকারেই হেরে গলায় কে বলল, শম্ভু, ব্যাপার কি? আর একজন বলে উঠল, বাবু, এ ছোড়ার গায়ে দস্যির জোর। আর একটু হলেই আমাকে বুক থেকে ফেলে দিয়েছিল। আমি লাঠি দিয়ে একে ঠান্ডা করেছি। একেবারে শেষ হয়ে গেল নাকি? না, অজ্ঞান হয়ে গেছে বোধহয়। আচ্ছা, তাহলে আমি আলো জ্বালি। বলেই সে ফস করে একটা দেশলাই জেলে বাতি ধরালো। দেখলাম সেই লোকটা যে স্টিমারে আর স্টেশনে যে গোয়েন্দার মতো পিছু নিয়ে আমার পানে তাকিয়েছিল। আমাকে তার পানে চেয়ে থাকতে দেখে সে হেসে বলল, কি হে শেখাত, ফ্যালফাল করে তাকিয়ে আছো যে? আমাকে চিনতে পারছো কি? আমি কোনো জবাব দিলাম না। আমার বুকের উপরে তখনও একটা লোক চেপে বসেছিল। ঘরের আর এক কোণে বিমলের দেহ স্থির হয়ে পড়ে আছে। সে দেহে প্রাণের কোনো লক্ষণ নেই। দরজা জানালা দিয়ে তাকিয়ে দেখলাম সব বন্ধ। তবে এরা ঘরের ভিতর এলো কেমনে? বাতি হাতে লোকটা আমার কাছে এগিয়ে এসে বলল, ছোকরা, ভারী চালাক হয়েছ না? জকের ধন আনতে যাবে? এখন কি হয় বলো দেখি। আমি ভয়ে বললাম, কে তোমরা? অত পরিচয় তোমার দরকার কি বাবু? হে, তোমরা কি চাও? পকেট বই চাই, পকেট বই। তোমার ঠাকুর দাদার পকেট বইখানা আমাদের দরকার। মরার মাথা আমরা পেয়েছি, এখন পকেট বইখানা কোথায় রেখেছো বলো। এত বিপদেও মনে মনে আমি না হেসে থাকতে পারলাম না। এরা ভেবেছে সেই জাল মরার মাথা নিয়ে জকের ধন আনতে যাবে। পকেট বইয়ের কথা এরা জানে। নিশ্চয়ই এরা করালির লোক। লোকটা হঠাৎ আমাকে ধমক দিয়ে বলল, এই ছোকরা, চুপ করে আছো কেন? শিগগিরই বলো পকেট বই কোথায়, নাইলে আমার হাতে কি দেখছো? সে কোমর থেকে ফস করে একটা ছোরা বের করে বাতির আলোয় ছোরাখানা বিদ্যুতের মতো ঝলঝল করে উঠল। আমি তাড়াতাড়ি বললাম, ওই ব্যাগের ভিতর পকেট বই আছে। লোকটা বলল, হুম, পথে এসো বাবা, পথে এসো। শম্ভু, ব্যাগটা খুলে দেখতো। শম্ভু বিমলের দেহের পাশে বসেছিল। লোকটার কথায় তাড়াক করে লাফিয়ে উঠে ঘরের অন্য কোণে গিয়ে আমাদের বড় ব্যাগটা নেড়ে নেড়ে বলল, ব্যাগের চাবি বন্ধ। বাতি হাতে লোকটা জিজ্ঞাসা করলো, ব্যাগের চাবি কোথায়? আমি কিছু বলবার আগেই বিমল হঠাৎ এক লাফে দাঁড়িয়ে উঠে বলল, এই যে চাবি আমার কাছে। বলেই সে হাত তুললে তার হাতে বন্দুক। লোকগুলো যেন হতভম্ব হয়ে গেল। আমিও অবাক। বিমল বন্দুকটি বাগিয়ে ধরে বলল, যে আর এক পা নড়বে তাকেই আমি গুলি করে কুকুরের মতো মেরে ফেলবো। যার হাতে বাতি ছিল হঠাৎ বাতিটা মাটির উপর ফেলে দিল। সমস্ত ঘর আবার অন্ধকার। সঙ্গে সঙ্গে আগুনের ঝলক তুলে দুম করে বিমলের বন্দুকের আওয়াজ হলো। একজন লোক বাবারে গেছিরে বলে চিৎকার করে উঠল। আমার বুকের উপর যে চড়ে বসেছিল সেও আমাকে ছেড়ে দিল। তারপরই ঘরের দরজা খোলার শব্দ, বাঘার ঘেউ ঘেউ, রামহরির গলা। কি যে হলো কিছুই বুঝতে পারলাম না। বিছানার উপরে উঠে আচ্ছন্নের মতন আমি বসে পড়লাম। বিমল বলল, কুমার, আলো জ্বালো শিগগিরই। আমি আমতা আমতা করে বললাম, কিন্তু ভয় নেই, আলো জ্বালো, তারা পালিয়েছে। কিন্তু আমাকে আর আলো জ্বালতে হলো না। রামহরি একটা লণ্ঠন হাতে করে তাড়াতাড়ি ঘরের ভিতরে এসে ঢুকলো। ঘরের ভিতরে আমরা ছাড়া আর কেউ নেই। বিমল মেঝের দিকে হেঁট হয়ে পড়ে বলল, এই যে রক্তের দাগ, গুলি খেয়েও লোকটা পালালো। বোধহয় ঠিক জায়গায় লাগেনি, হাতটা জখম হয়েছে। রামহরি উদ্বিগ্ন মুখে বলল, ব্যাপার কি বাবু? বিমল সে কথায় কান্না দিয়ে বলল, কিন্তু জানালা দরজা সব বন্ধ, অথচ ঘরের ভিতর শত্রু। আমি ভারী আশ্চর্য তো। তারপরে একটু থেমে আবার বলল, ও বুঝেছি, নিশ্চয়ই আমরা যখন ও ঘরে খেতে গিয়েছিলাম রাস্কেলরা তখন ফাঁক পেয়ে এ ঘরে ঢুকে খাটের তলায় চুপটি মেরে লুকিয়েছিল। কথাটা আমারও মনে লাগলো। আমি বললাম, ঠিক বলেছ, কিন্তু বিমল, তুমি তো অজ্ঞান হয়ে গিয়েছিলে, হঠাৎ কি করে দাঁড়িয়ে উঠলে? বিমল বলল,
আমি মোটেই অজ্ঞান হইনি। অজ্ঞান হওয়ার ভান করে চুপ করে পড়েছিলাম। ভাগ্য বন্দুক আমার বিছানাতেই ছিল। এমন সময় বাঘা ল্যাজ নাড়তে নাড়তে ঘরের ভিতর এসে আদর করে আমার পা চেটে দিতে লাগলো। আমি দেখলাম বাঘার মুখে যেন কিসের দাগ, এ যে রক্তের মতো। তবে কি বাঘা জখম হয়েছে? তাড়াতাড়ি তার মুখের কাছে মুখ নিয়ে গিয়ে ভালো করে দেখে বুঝলাম না, অন্য কারো রক্ত। বাঘা নিশ্চয়ই সেই লোকগুলোর কারুকে না কারুকে তার দাঁতের জোর বুঝিয়ে দিয়ে এসেছে। তারিফ করে তার মাথা চাপড়ে দিয়ে বললাম, সাব্বাস বাঘা, সাব্বাস। বাঘা আদরে যেন গলে গিয়ে আমার পায়ের তলায় পড়ে গড়াগড়ি খেতে লাগলো। বিমল বলল, এবার থেকে বাঘাকেও আমাদের সঙ্গে নিয়ে ঘুমাবো। বাঘা আমাদের কাছে ঘরের ভিতর থাকলে এ বিপদ হয়তো ঘটতো না। আমি বললাম, তা তো ঘটতো না, কিন্তু এখন ভবিষ্যতের উপায় কি? করালে নিশ্চয়ই আমাদের ছাড়ান দেবে না। এবারে তারা চোরেরা হয়তো দলে আরো ভারী হয়ে আসবে। বিমল সহজভাবেই বলল, তা আসবে বই কি। আমি বললাম, আর এটাও মনে রেখো, কাল থেকে আমরা লোকালয় ছেড়ে পাহাড়ের ভেতরে গিয়ে পড়ব। সেখানে আমাদের রক্ষা করবে কে? বিমল বন্দুকটা ঠক করে মেঝেদের উপরে ঠুকে একখানা হাত তুলে তেজের সঙ্গে বলল, আমাদের এই হাতই আমাদের রক্ষা করবে। যে নিজেকে রক্ষা করতে পারে না তাকে বাঁচাবার সাধ্য কারোর নেই। কিন্তু আজ থেকে কিন্তুর কথা ভুলে যাও কুমার। ও হচ্ছে ভীরু, কাপুরুষের কথা। বলেই বিমল এগিয়ে ঘরের একটা জানালা খুলে দিয়ে আবার বলল, চেয়ে দেখো কুমার, জানালার বাইরে আমার চোখ গেল। নিঝুম রাতে চাঁদের আলো মেঘের স্বর্গে মান্নার মতো খানিয়া পাহাড়ের স্থির ছবি আঁকা রয়েছে। চমৎকার, চমৎকার। শিখরের পর শিখরের উপর দিয়ে জ্যোৎস্নার ঝর্ণা রূপালী লহর তুলে বয়ে যাচ্ছে। কোথাও আলো, কোথাও ছায়া, ঠিক যেন পাশাপাশি হাসি আর অশ্রু বিভোর হয়ে তার দিকে তাকিয়ে রইলাম। এমন দৃশ্য আমি আর কখনো দেখিনি। বিমল বলল, কি দেখছো? আমি বললাম, স্বপ্ন। বিমল বলল, না, স্বপ্ন নয়, এ সত্য। তুমি কি বলতে চাও এই স্বর্গের দরজায় এসে আমরা ফিরে যাব? আমি মাথা নেড়ে বললাম, না বিমল, না, ফিরবো না। আমরা ফিরবো না। আমার সমস্ত প্রাণ মন ওখানে গিয়ে লুটিয়ে পড়তে যাচ্ছে। যকের ধন পাই আর না পাই, আমি শুধু একবার ওখানে যেতে চাই। বিমল জানালাটা আবার বন্ধ করে দিয়ে বলল, কাল আমরা ওখানে যাব। আজ আর কথা নয়, এসো এবার নাক ডাকানোর পালা। বলেই সে বন্দুকটা পাশে নিয়ে বিছানার উপর লম্বা হয়ে শুয়ে পড়ল। খানিক পরেই তার নাকের গর্জন শুরু হলো। তার নিশ্চিত ঘুম দেখে কে বলবে যে একটু আগেই সে সাক্ষাৎ জমের মুখে গিয়ে পড়েছিল। বিমলের আশ্চর্য সাহস দেখে আমি সমস্ত বিপদের কথা মন থেকে তাড়িয়ে দিলাম। তারপর খাসিয়া পাহাড় আর জকের ধনের কথা ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়লাম তা জানি না। চেরাপুঞ্জি পার হয়ে এগিয়ে এসেছি অনেক দূর। চেরাপুঞ্জি থেকে শিলং শহর প্রায় 16 ক্রোশ তফাতে। এই পথটা মোটর গাড়ি করে যাওয়া যায়। আমরা কিন্তু ও মুখ আর হলাম না, কারণ জানা পথ ধরলে শত্রুপক্ষের সঙ্গে দেখা হবার সম্ভাবনা বেশি। পাহাড়ের পর পাহাড়, ছোট বড় মাঝারি, যেদিকেই চাই কেবলই পাহাড়। কোনো কোনো পাহাড়ের শৃঙ্খের আকার বড় অদ্ভুত, দেখতে যেন হাতির সুরের মতো। উপরে উঠে তারা যেন নীল আকাশকে জড়িয়ে ধরে পায়ের তলায় ফেলতে চাইছে। পাহাড়গুলোকে দূর থেকে ভারী কঠোর দেখাচ্ছিল, কিন্তু কাছে এসে দেখছি সবুজ ঘাসের নরম মখমলে এদের গা কে যেন মুড়ে দিয়েছে। কত লাতাকুণ্ডে কত যে ফুল ফুটে রয়েছে, হাজার হাজার চুরিপান্না হীরা জহরতের মতো তাদের আহামরি রঙের বাহার। এ যে ফুলপরীদের নির্জন খেলাঘর। কোথাও ছোট ছোট ঝর্ণা ঝিরিঝিরি করে ঝরে পড়েছে, তারপর পাথরের পর পাথরের উপরে লাফিয়ে পড়ে ঘুম পাড়ানি গান গাইতে গাইতে চোখের আড়ালে তলিয়ে গিয়েছে। কোথাও পথের দুপাশে গভীর খাদ, তার মধ্যে শত শত ডালচিনির গাছ আর লতাপাতার জঙ্গল। শীতের ঠান্ডা বাতাস থেকে কেঁপে কেঁপে উঠছে। সেসব খাদের পাশ দিয়ে চলতে গেলে প্রতি পদেই ভয় হয়। এই বুঝি টোলে পাফসকে অতল পাতালের ভিতর অদৃশ্য হয়ে যায়। সবচেয়ে বিশেষ করে চোখে পড়ল সরল গাছের সার। এত সরল গাছ আমি আর কখনো দেখিনি। সমস্ত পাহাড়ি যেন তারা একেবারে দখল করে নিতে চায়। সেসব গাছে বেশি ডালপাতার জাল নেই। মাটি থেকে তারা ঠিক সোজা হয়ে উপরে উঠে যেন সদর পেয়ে মাথা তুলে দাঁড়িয়ে আছে। নির্জন পাহাড়ের মাঝে মাঝে কখনো কেবল দু একজন কাঠুরের সঙ্গে দেখা হচ্ছে। কাঠুরেরা জাতে খাসিয়া,
তাদের চেহারার সঙ্গে গুদের চেহারার অনেকটা মিল রয়েছে। নাক থ্যাবড়া, গালের হাড় উঁচু, চোখ বাঁকা বাঁকা, মাথা ছোট। এখানে এসে এক বিষয়ে আমরা নিশ্চিন্ত হয়েছি, এতদিনও করালির দলের আর কোনো সাড়া শব্দ পাইনি। আমরা যে পথ ছেড়েছি এমন অপথ ধরব, নিশ্চয়ই তারা কল্পনা করতে পারেনি। হয়তো তারা এখন আমাদের ধরবার জন্য শিলং শহরে গিয়ে খুঁজে মরছে। কেমন জব্দ! বিমল আজ 2টো বুনো মোরগ শিকার করেছে। সেই মোরগের মাংস কত মিষ্টি লাগবে তাই ভাবতে ভাবতে খুশি হয়ে পথ চলছি। পশ্চিম আকাশে সিঁদুর ছড়িয়ে সূর্য অস্ত গেল। আমি বললাম, বিমল, সারাদিন পথ চলার পর পা টাকিয়ে উঠেছে, খিদেও পেয়েছে খুব, আজকের মতো বিশ্রাম করা যাক। বিমল বলল, কেন কুমার, চারিদিকের দৃশ্য কি তোমার ভালো লাগছে না? ভালো লাগছে না আবার? এত ভালো লাগছে যে দেখে দেখে আর স্বাদ মিটছে না। কিন্তু এই খিদের মুখে রাম পাখির গরম মাংস এর চেয়ে ঢের ভালো লাগবে বলে মনে হচ্ছে। এই বলাবলি করতে করতে আমরা একটা ছোট ঝর্ণার কাছে এসে পড়লাম। ঝর্ণার ঠিক পাশেই পাহাড়ের বুকে একটা গুহার মতো বড় গর্ত। বিমল বলল, বাহ, বেশ আশ্রয় মিলেছে। এই গুহার ভেতরেই আজকের রাতটা দিব্যি আরামে কাটিয়ে দেওয়া যাবে। রামহরি মোটমাট এইখানেই রাখে। আমাদের প্রত্যেকের পিঠেই কম বেশি মোট ছিল। সবাই সেগুলো একে একে গুহার ভিতরে নামিয়ে রাখলাম। গুহাটি বেশ বড়। আমাদের আরও 4-5 জন লোক এলেও তার মধ্যে থাকবার অসুবিধা হতো না। গুহার ভিতরটা ঝেড়ে পড়ে পরিষ্কার করে রামহরি বলল, খোকাবাবু, এবার রান্নার উদ্যোগ করি। বিমল বলল, হ্যাঁ দাঁড়াও, আমি তোমাদের একটা মজা দেখাচ্ছি। এখানে আগুনের জন্য কিছু ভাবতে হবে না। এই বলে একটা কুড়াল নিয়ে বেরিয়ে গেল। আমি আর রামহরি ছুরি দিয়ে তখনই মোরগ দুটোকে রান্নার উপযোগী করে ছুলতে বসে গেলাম। বাঘাও সামনে 2 পায়ে ভর দিয়ে বসে লেজ নাড়তে লাগলো লোলুপ চোখে। ঘাড় বেঁকিয়ে এক মনে আমাদের কাজ দেখতে লাগলো। তার হাবভাব বেশ বোঝা গেল রাম পাখির মাংসের প্রতি তারও লোভ আমাদের চেয়ে কিছুমাত্র কম নয়। খানিক পরেই বিমল একরাশ কাঠ ঘাড়ে করে ফিরে এলো। আমি বললাম, এলে তো খালি কতগুলো কাঠ নিয়ে, এর মধ্যে মজাটা কি আছে? এই দেখো না। বলেই বিমল কিছু শুকনো পাতা জড়ো করে দেশলাইয়ের কাঠি দিয়ে আগুন জ্বালালে, তারপর একখানা কাঠ দিয়ে তার উপরে ধরাতেই দপ করে জ্বলে উঠল। বিমল কাঠখানা উঁচু করে মাথার উপরে ধরলো, আর সেটা ঠিক মশালের মতোই দাউ দাউ করে জ্বলে উঠল। আমি আশ্চর্য হয়ে বললাম, বাহ, বেশ মজার তো। অত সহজে জ্বলে ওঠার এ কি কাঠ? বিমল বলল, সরল কাঠ। এ কাঠে একরকম তেলের মতো রস আছে, তাই এমন সুন্দর জ্বলে। এরার নাম ধূপকাষ্ঠ। রামহরি সেদিন সরল কাঠেই উনুন ধরিয়ে রাম পাখির মাংস চড়িয়ে দিল। আমরা দুজনেই গুহার ধারে বসে গল্প করতে লাগলাম। তখন সন্ধ্যা উতরে গেছে। একটা পাহাড়ের আড়াল থেকে চাঁদ মামার আধখানা হাসি মুখ উঁকি মারছে সেই আবছায়া মাখা জ্যোৎস্নার আলোতে। বন আর ঝর্ণাকে কেমন যেন অদ্ভুত দেখতে লাগলো। বিমল হঠাৎ বলল, কুমার, তুমি ভূত বিশ্বাস করো? আমি বললাম, কেন বলো দেখি? বিমল বলল, আমরা যাদের দেশে আছি এই খাসিয়ারা অনেকেই ভূতকে দেবতার মতো পুজো করে। ভূতকে খুশি রাখবার জন্য খাসিয়া মোরগ আর মুরগির ডিম বলি দেয়। যে মুল্লুকে ভূতের এক ভক্ত থাকে সেখানে ভূতের সংখ্যাও নিশ্চয়ই খুব বেশি, কি বলো? আমি বললাম, না, আমি ভূত মানি না। বিমল বলল, কেন? কারণ আমি কখনো ভূত দেখিনি। তুমি দেখেছ? না, তবে একটি ভূতের গল্প জানি। সত্যি মিথ্যে জানি না, তবে যার মুখে গল্পটা শুনেছি সে বলে এর আগাগোড়া সত্যি। কে সে? আমাদের বাড়ির পাশে একজন লোক বাড়ি ভাড়া দিয়ে থাকতো। এখন সে উঠে গেছে। তার নাম ঈশান। বেশ তো, এখনও রান্নার শেষ হতে দেরি আছে, ততক্ষণে তুমি গল্পটা শেষ করে ফেলো। বিশ্বাস না হোক, সময়টা কেটে যাবে। একটা বেজায় ঠান্ডা বাতাসে দমকা এলো। দুজনেই ভালো করে র্যাপার মুড়ি দিয়ে বসলাম। বিমল এমনভাবে গল্প শুরু করলো, ঈশানই যেন তার নিজের মুখে বলছে। ঈশানের গল্প। আমাদের বাড়ি যে গ্রামে, তার ক্রোশ 2-1 তফাতেই গঙ্গা। কাজেই গায়ে কোনো লোক মারা গেলে গঙ্গার ধারে নিয়েই পোড়ানো হতো। সেবারে ভোলা ঠাকুরমা যখন মারা পড়ল, আমরা পাড়ার 5 লোক মিলে মরা নিয়ে শ্মশানে চললাম। শ্মশানে পৌঁছাতে রাত 12টা বেজে গেল। পাড়াগাঁয়ের শ্মশান যে কেমন ঠাই শহরের বাসিন্দারা তা বুঝতে পারবে না। এখানে গ্যাসের আলোও নেই,
লোকজন গোলমালও নেই। অনেক গায়েই শ্মশানে কোনো ঘরও থাকে না। খোলা নির্জন জায়গা, চারিদিকে বন জঙ্গল, প্রতি পদেই হয়তো মরার মাথা আর হাড় মারিয়ে চলতে হয়। রাতে যেখানে গেলে খুব সাহসীরা বুক রীতিমতো দমে যায়। আমাদের গায়ের শ্মশান ঘাটে একখানা হেলে পড়া দরজা ভাঙা কোঠা ঘর ছিল। তার মধ্যে গিয়েই আমরা মরা নামিয়ে রাখলাম। পাড়াগাঁয়ের শ্মশানে চিতার জ্বালানি কাঠ তো কিনতে পাওয়া যায় না, কাজেই আশেপাশের বন জঙ্গল থেকে কাঠ কেটে আনতে হবে। ভোলা বলল, আমি মরা আগলে থাকি, তোমরা সকলে কাঠ আনোগে যাও। আমি বললাম, একলা থাকতে পারবে তো? ভোলা যেমন ডানপিটে, তার গায়ে জোরও ছিল তেমন বেশি। সে অবহেলার হাসি হেসে ফেলল এবং বলল, ভয় আবার কি, যাও যাও, দেরি করো না। আমরা 5 জনে জঙ্গলে ঢুকে কাঠ কাটতে লাগলাম। একটা চিতে জ্বালাবার মতো কাঠ সে তো বড় অল্প কথা নয়। কাঠ কাটতেই কেটে গেল প্রায় 2.5 ঘন্টা। বুঝলাম আজ ঘুমের দফার ইতি, মরা পুরাতেই সকাল হয়ে যাবে। সকলে জঙ্গল থেকে বেরিয়ে শ্মশানের দিকে যাচ্ছি। এমন সময়ে আমাদের একজন বলে উঠল, এই দেখো দেখো, শ্মশানের ঘরের মধ্যেও কিরকম আগুন জ্বলছে। তাই তো, ঘরের ভিতর সত্যি দাউ দাউ করে আগুন জ্বলছে। যে অত্যন্ত আশ্চর্য হয়ে আমরা তাড়াতাড়ি এগিয়ে চললাম। ঘরের কাছ বরাবর আসতেই লণ্ঠনের আলোতে দেখলাম মাটির উপরে কে একজন উপুর হয়ে পড়ে আছে। লোকটাকে উল্টে ধরে লণ্ঠনটা তার মুখের দিকে নামিয়ে দেখলাম সে আর কেউ নয়, আমাদের ভোলা। তার মুখ দিয়ে গ্যাজলা উঠেছে, সে একেবারে অজ্ঞান হয়ে গেছে। ভোলা এখানে অজ্ঞান হয়ে পড়ে আছে, আর ওখানে ঘরের ভিতর আগুন জ্বলছে। এ কেমন ব্যাপার? সকলে হতবম্ব হয়ে ঘরের দিকটায় ছুটে গেলাম। কাছে গিয়ে দেখি ঘরের দরজার কাছটায় কে তাল তাল মাটি এনে টিপির মতো উঁচু করে তুলেছে। আরো খানিকটা উঁচু হলেই দরজার পথ একেবারেই বন্ধ হয়ে যেত। এসব কি কাণ্ড, কিছুই বুঝতে না পেরে আমরা ঘরের ভিতর উকি মেরে দেখলাম এক কোণে একরাশ কাঠ দাউ দাউ করে জ্বলছে। একটা কাঁচা মাংস পোড়ার বিশ্রী গন্ধ উঠছে, আর কোথাও মরার কোনো চিহ্ন নেই। ভয়, বিস্ময় আর দুশ্চিন্তায় আচ্ছন্ন হয়ে আমরা আবার ভোলার কাছে ফিরে এলাম। তার মুখে ও মাথায় অনেকক্ষণ ধরে ঠান্ডা জলের ঝাপটা দেবার পর আস্তে আস্তে সে চোখ তুলে চাইল। তারপর উঠে বসে যা বলল তা হচ্ছে এই, তোমরা তো কাঠ কাটতে চলে গেলে, আমি মরা আগলে বসে রইলাম। খানিকক্ষণ এমনিই চুপচাপ বসে থাকতে থাকতে আমার কেমন তন্দ্রা এলো। চোখ বুজে ঢুলছি, হঠাৎ থপ করে একটা শব্দ হলো। চমকে জেগে উঠে চারিদিকে চেয়ে দেখলাম, কিন্তু কেউ কোথাও নেই। আমারই মনের ভ্রম ভেবে খাটের পায়াতে মাথা রেখে আবার আমি ঘুমোবার চেষ্টা করলাম। খানিকক্ষণ পরে আবার সেই থপ করে শব্দ। এবারে আমার সন্দেহ হলো, হয়তো মরার লোভে বাইরে শেয়াল টেয়াল কিছু এসেছে এই ভেবে আর চোখ খুললাম। এমনি ভাবে আরো খানিকটা সময় কেটে গেল। ওদিকে সেই ব্যাপারটা সমানই চলেছে, মাঝে মাঝে সব স্তব্ধ আর মাঝে থপ করে শব্দ। শেষটা জ্বালাতন হয়ে আমি আবার চোখ চাইতে বাধ্য হলাম, কিন্তু একই ঘরের দরজার সামনে যে মাটিতে প্রায় ভর্তি হয়ে উঠেছে। আরেকটু পরেই আমার বাইরে যাবার পথও যে একেবারে বন্ধ হয়ে যাবে। কে এই কাজটা করলো? এ তো যে সে কথা নয়। আমার ঘুমের ঘোর চট করে কেটে গেল। সেই কাঁচা মাটির পাঁচিল টপকে তখনই আমি বাইরে বেরিয়ে পড়লাম। চাঁদের আলোয় চারিদিকে ধপধপ করছে। ঘর আর গঙ্গার মাঝখানে চড়া। এদিকে ওদিকে চাইতেই দেখলাম খানিক তফাতে ঘুরছে। বুঝলাম তারই এই কাজ, কিন্তু এতে তার লাভ কি? লোকটা পাগল নয় তো? ভাবছি এদিকে সে আবার একতাল মাটি নিয়ে ঘরের দিকে অগ্রসর হলো। মস্ত বড় লম্বা চেহারা, মস্ত লম্বা চুল আর দাড়ি, এরকম উলঙ্গ বললেই হয়। পরনে খালি এক টুকরো অপুনি। সে মাথা নিচু করে আসছিল, তাই আমাকে দেখতে পেল না।
কিন্তু সে কাছে আসবা মাত্রই আমি তার সামনে গিয়ে দাঁড়ালাম। সে তখন মুখ তুলে আমার দিকে চাইলো। কি ভয়ানক তার চোখ! ঠিক যেন দুখানা বড় বড় কয়লা দপদপ করে জ্বলছে। এমন জ্বলন্ত চোখ আমি জীবনে কখনো দেখিনি। ভয়ে জিজ্ঞাসা করলাম, কে তুমি? উত্তরে মাথার ঝাঁকড়া চুলগুলো ঝাঁকুনি দিয়ে নেড়ে সে এমন এক ভুতুড়ে চিৎকার করে উঠল যে আমার বুকের রক্ত যেন বরফ হয়ে গেল। মহা আতঙ্কে প্রাণপণে আমি দৌড় দিলাম, কিন্তু বেশি দূর যেতে না যেতেই আমি অজ্ঞান হয়ে পড়লাম। তারপর আর কিছু আমার মনে নেই। ভোলার কথা শুনে বুঝলাম সে লোকটা পিশাচ আর কিছু নয়। দুষ্ট প্রেতাত্মারা সুবিধা পেলেই মানুষের মৃতদেহের ভিতর ঢুকে তাকে জ্যান্ত করে তোলে। মরা মানুষ এভাবে জ্যান্ত হলেই তাকে পিশাচ বলে। এরকম কোনো পিশাচি ভোলা ঠাকুরমার দেহকে আগুন জেলে আতপোড়া করে খেয়ে গেছে। ভোলাকেও নিশ্চয়ই সে ফলার করবার ফিকিরে ছিল। কেবল আমরা ঠিক সময় এসে পড়াতেই এ যাত্রায় ভোলা কোনো গতিকে বেঁচে গেল। সেবারে আমাদের আর মরা পোড়াতে হলো না। বিমলের গল্প শুনে আমার আত্মা কেমন স্যাঁতস্যাঁত করে লাগলো। গুহার বাইরে আর চাইতেই ভরসা হলো না। কে জানে সেখানে ঝোপঝাপে মধ্য কোনো বিদগুটে চেহারা ওত পেতে বসে আছে হয়তো। তা একটু করছে বই কি। এই না বললে তুমি ভূত মানো না? আগে মানতাম না, কিন্তু এখন আর মানি না বলে মনে হচ্ছে না। ভয় কি কুমার? আমার বিশ্বাস এই গল্পটার এক বর্ণ সত্যি নয়। আগাগোড়া গাঁজাখড়ি ভূতের গল্প মাত্রই রূপকথা। পাছে লোকে বিশ্বাস না করে তাই তাকে সত্যি বলে আসর জমানো হয়, কিন্তু তবু আমার মন মানল না। বিমলকে কিছুতেই আমার কাছছাড়া হতে দিলাম না। ভয়ের চোটে রামহরির রান্না রাম পাখির মিষ্টি মাংস পর্যন্ত তেমন তাড়িয়ে খেতে পারলাম না। গুহার বাইরের দিকে বিমল অনেকগুলো সরল কাঠ ছড়িয়ে আগুন জ্বেলে উঠল। কোনো জীবজন্তু আর আগুন পেরিয়ে এদিকে আসতে পারবে না। তোমরা দুজনে এখন ঘুমো, আমি জেগে পাহারা দেই। আমার পর কুমারের পালা, তারপর রামহরির। সাধকের ডাকবাংলোর সেই ব্যাপারের পর থেকে রোজ রাতেই আমরা এমনই করে পাহারা দিই। আমি আর রামহরি গায়ের কাপড় মুড়িয়ে দিয়ে শুয়ে পড়লাম। মাঝরাত্রে বিমল আমাকে ডেকে তুলে বলল, কুমার, এইবার তোমার পালা। শীতের রাত্রে লেপ ছাড়তে কি স্বাদ যায় বিশেষ এই বনে জঙ্গলে পাহাড়ে পর্বতে, কিন্তু তবু উঠতে হলো। কি করি, উপায় তো আর নেই। গুহার সামনে আগুন নিবে আসছিল। আরও খানকতক কাঠ তাতে ফেলে দিয়ে বন্দুকটা কোলের উপর দেয়াল ঘেঁষে বসলাম। চাঁদ সেদিন মাঝরাত্রের আগেই অস্ত গিয়েছিল। বাইরে ঘুটঘুট করছে অন্ধকার। পাহাড়, বন, ঝোপঝাপ সমস্ত মুছে দিয়ে জেগে আছে খালি অন্ধকারের সীমাহীন দৃশ্য। আর তারই ভেতর থেকে শোনা যাচ্ছে ঝর্ণার অশান্ত ঝরঝর, শত শত গাছের একটানা সরসর, লক্ষ লক্ষ ঝিঝির একঘেয়ে ঝিঝি। হঠাৎ এরকম শব্দ শুনলাম, ঠিক যেন অনেকগুলো আতুরের শিশু কাঁদছে ট্যা ট্যা। আমার বুকটা ধরফর করে উঠল। এই নিশুতি রাতে এমন বন বাজারে এতগুলো মানুষের শিশু এলো কোথা থেকে? একে আজ বিশ্রী একটা ভূতের গল্প শুনেছি, তার উপরে গহীন বনের এক থমথমে অন্ধকার রাত্রি, তার উপরে এই বেয়ারা চিৎকার। মনের ভিতরে যত সব অসম্ভব কথা জেগে উঠল। আবার সেই অদ্ভুত কাঁদুনি। আমার মনে হলো এই অঞ্চলে যত ভূত পেত্নী বাসা ছেড়ে চড়তে বেরিয়ে গেছে, আর বাপ মায়ের দেখা না পেয়ে ভুতুরে খোকারা একসঙ্গে জুড়ে দিয়েছে কান্নার কনসার্ট। ভয়ে সিটিয়ে ভাবছি আর একটু কোণ ঘেঁষে বসা যাক। এমন সময়ে ও কি, গুহার বাইরে অন্ধকারের ভিতরে দুটো জ্বলন্ত কয়লার মতন চোখ এক দৃষ্টিতে আমার পানে তাকিয়ে আছে। বুক আমার উড়ে গেল। এ চোখ দুটো যেন ঠিক সেই শ্মশানের পিশাচের মতো। এখানেও পিশাচ নাকি? ধীরে ধীরে চোখ দুটো আরো কাছে এগিয়ে এসে আবার স্থির হয়ে রইল। আমার মনে হলো আধার সমুদ্রে সাঁতার কাটছে যেন ফুটন্ত আগুন ভাটা। আমি আর চুপ করে বসে থাকতে পারলাম না। ঠকঠক করে কাঁপতে কাঁপতে বন্দুকটা কোনোরকম তুলে ধরলাম। গোড়া টিপে গুরুম গুরুম করে ভীষণ এক আওয়াজ হলো।
সঙ্গে সঙ্গে জ্বলন্ত চোখ দুটো গেল নিবে। বন্দুকের শব্দে বিমল, রামহরি আর বাঘা একসঙ্গে জেগে উঠল। বিমল ব্যস্ত হয়ে বলল, কুমার, ব্যাপার কি? আমি বললাম, পিশাচ। পিশাচ কি হে? হ্যাঁ, ভয়ানক একটা পিশাচ এসেছে, দুটো জ্বলন্ত চোখ মেলে আমার পানে তাকিয়েছিল। আমি তাই বন্দুক ছুঁড়েছি। বিমল তখনই আমার হাত থেকে বন্দুকটা টেনে নিল। তারপর এক হাতে লণ্ঠন আর এক হাতে বন্দুক নিয়ে আগুন টপকে গুহার বাইরে গিয়ে চারিদিকে তন্ন তন্ন করে দেখে এসে বলল, কোথাও কিছু নেই। ভূতের গল্প শুনে তোমার মাথা খারাপ হয়ে গেছে কুমার, তুমি ভুল দেখেছ। এমন সময় আবার সেই ভূতুরে খোকারা কোত্থেকে কেঁদে উঠল। আমি মুখ শুকিয়ে বললাম, ওই শোনো, ভূতের খোকারা কাঁদছে। রামহরি, তুমিও শুনছো তো? বিমল আর রামহরি দুজনেই একসঙ্গে হু হু করে হাসি শুরু করে দিল। আমি রেগে বললাম, তোমরা হাসছো যে? এ কি হাসির কথা? বিমল হাসতে হাসতে বলল, শহরের বাইরে কুমার তো কখনো পা দাওনি, শহর ছাড়া দুনিয়ার কিছুই জানো না। এখনো একটা আস্ত বুড়ো খোকা হয়ে আছো। যা শুনছো তা ভূতদের খোকার কান্না নয়, বকের ছানার ডাক। বকের ছানার ডাক? হ্যাঁ গো হ্যাঁ, কাছেই কোনো গাছে বকের বাসা আছে। বকের ছানার ডাক অনেকটা কচি ছেলের কান্নার মতো। বেজায় অপ্রস্তুত হয়ে গেলাম, কিন্তু সেই জ্বলন্ত চোখ দুটো তো মিথ্যে নয়। বিমল যতই উড়িয়ে দিক, আমি স্বচক্ষে দেখেছি। আর ভুল যে দেখিনি তা আমি দিব্যি গেলে বলতে পারি। কিন্তু আজ যেরকম বোকা বনে গেছি, তাতে এদের কাছে সেই ব্যাপার নিয়ে আপাতত কোনো উচ্চবাচ্য না করাই ভালো। পরের দিন সকালে উঠে দেখি আর এক মুশকিল, রামহরির কম্প দিয়ে জ্বর এসেছে। কাজেই সেদিন আমাদের সেখানেই থেকে যেতে হলো। জ্বর গায়ে রামহরি তো আর পথ চলতে পারে না। ক্রমাগত পথ চলে চলে আমাদের শরীর বেশ কহিল হয়ে পড়েছিল। কাজেই এই হঠাৎ পাওয়া ছুটিটা নেহাত মন্দ লাগলো না। সেদিনও বিমল দুটো পাখি মেরে আনলো। নিজের হাতেই আমরা রান্নার কাজটা সেরে নিলাম। সন্ধ্যা হওয়ার সঙ্গে সঙ্গে কালকের রাতেই সেই ভুতুরে ব্যাপারটার কথা আবার মনে পড়ে গেল। বিমলের কাছে সে কথা তুলতে না তুলতেই সে হেসেই সব উড়িয়ে দিল। আমি কিন্তু এত সহজেই মনটাকে হালকা করে ফেলতে পারলাম না। আমি স্বচক্ষে দেখেছি, ভাবলে এখনো গায়ে কাঁটা দিয়ে ওঠে। বাপরে! সেদিনও সরল কাঠের আগুন জ্বেলে গুহাটার মুখটা আমরা বন্ধ করে দিলাম। আজ রামহরির অসুখ, কাজেই আমাদের দুজনকেই পালা করে পাহারা দিতে হবে। আজও প্রথম রাতে পাহারার ভার নিল বিমল নিজে। যখন আমার পাড়ালো তখন গভীর রাত্রি। আজও চাঁদ ডুবে গেছে, আর অন্ধকারের বুকের ভিতর থেকে নানান অস্ফুট ধ্বনির সঙ্গে সেই গাছের পাতার মরমরানি, ঝর্ণার ঝরঝরানি আর বকের ছানাদের কাতরানি। গুহার মুখের আগুনটা কমে এসেছে দেখে আমি কতগুলো চালাকাঠ তার ভিতরে ফেলে দিলাম। তারপরই শুনলাম কেমন একটা শব্দ। গুহার বাইরে কে যেন খরমর করে শুকনো পাতা মারিয়ে চলে যাচ্ছে। কিন্তু প্রাণপণে তাকিয়েও সেই ঘুটঘুটে অন্ধকারের মধ্যে বিন্দু বিসর্গ কিছুই দেখতে পেলাম না। শব্দটাও একটু পরে থেমে গেল, কিন্তু আমার বুক টিপটিপ করতে লাগলো। বাঘা মনে সুখের কুণ্ডুলি পাকিয়ে পেটের ভিতর মুখ গুজে ঘুমাচ্ছিল। আমি তাকে জাগিয়ে দিলাম। বাঘা উঠে একটা হাই তুলে আর মাটির উপর একটা টন দিয়ে নিয়ে আমার পাশে এসে দুই থাবা পেতে বসলো। এক হাতে তার গলাটা জড়িয়ে ধরে আমি অনেকটা আশ্বস্ত হলাম। আবার সেই শব্দ। বাঘার দিকে চেয়ে দেখলাম সেও দুই কান খাড়া করে ঘাড় বাঁকিয়ে শব্দটা শুনছে। তারপরে সে এক লাফে গুহার মুখে গিয়ে পড়ল, কিন্তু আগুনের জন্য বাইরে যেতে পারলো না। সেখানেই দাঁড়িয়ে দাঁড়িয়ে গড়গড় করতে লাগলো। তার গর্জানিতে বিমলের ঘুম ভেঙে গেল। উঠে বসে সে বলল, আজ আবার কি ব্যাপার? বাঘা অমন করছে কেন? আমি বললাম, বাইরে কিসের একটা শব্দ হচ্ছে, কে যেন চলে বেড়াচ্ছে। সে কি কথা? বলেই বিমল এগিয়ে এসে আমার হাত থেকে বন্দুকটা নিয়ে বাগিয়ে ধরলো। শব্দটা তখন থেমে গেছে, কিন্তু ও কি? ও আবার যে সেই দুটো জ্বলন্ত চোখ অন্ধকারের ভিতর থেকে কটমট করে আমাদের পানে তাকিয়ে আছে। বাঘা ঘেউ ঘেউ করে চেঁচিয়ে উঠল। আমি বলে উঠলাম, দেখো বিমল দেখো। কিন্তু আমি বলবার আগেই বিমল দেখছিল। সে মুখে কিছু বলল না, চোখ দুটোর দিকে বন্দুকটা ফিরিয়ে এক কোণে টিপ করতে লাগলো। চোখ দুটো আস্তে আস্তে এগিয়ে আসছিল। হঠাৎ বিমল বন্দুকের গোড়া টিপে সঙ্গে সঙ্গে ধূপ করে শব্দ আর একটা ভীষণ গর্জন।
তারপরেই সব চুপ, চোখ দুটো আর নেই। বিমল আমার দিকে ফিরিয়ে বলল, এই চোখ দুটোই কাল তুমি দেখেছিলে। হ্যাঁ, এইবার তোমার বিশ্বাস হলো তো? তা হয়েছে বটে, কিন্তু এ পিশাচের চোখ নয়, বাঘের চোখ। বাঘ? হ্যাঁ, বোধহয় এতক্ষণে লীলা খেলা সাঙ্গ করেছে, তবু বলা যায় না। আজ রাত্রে আর বাইরে গিয়ে দেখে কাজ নেই। কি জানি, একেবারে যদি না মরে থাকে। আহত বাঘ ভয়ানক জীব। পরদিন সকালে উঠে দেখলাম বিমল যা বলেছে তাই। গুহার মুখ থেকে খানিক তফাতে পাহাড়ের উপর একটা মরা বাঘ পড়ে রয়েছে। আমরা মেপে দেখলাম পাকা 6 হাত লম্বা। বিমলের টিপ আশ্চর্য বন্দুকের গুলি বাঘটা ঠিক কপালে গিয়ে লেগেছে। দিন তিনেক পরে রামহরির অসুখ সেরে গেল। আমাদেরও যাত্রা আবার শুরু হলো। আবার আমরা পাহাড়ের পথ ধরে অজানা রহস্যের দিকে এগিয়ে চললাম। বিমল বলল, আমি একটু এগিয়ে যাই, আজকের খোরাক জোগাড় করতে হবে তো। পাখিটা কি কিছু পেলে কিনা দেখা যাক। এই বলে সে বন্দুকটা কাঁধে নিয়ে হনহন করে এগিয়ে চলল। খানিক পরেই আঁকাবাঁকা পথের উপরে আর তাকে দেখা গেল না। কেবল শুনতে পেলাম গলা ছেড়ে সে গান ধরেছে, আগে চল ভাই, পড়ে থাকা পিছে, মরে থাকা মিছে, বেঁচে মরে কি বা ফল ভাই। ক্রমে সে গানের আওয়াজও আস্তে আস্তে মিলিয়ে গেল। রামহরির শরীর তখনও বেশ কহিল হয়েছিল। সে তাড়াতাড়ি চলতে পারছিল না, কাজেই আমাকে বাধ্য হয়ে তার সঙ্গে থাকতে হলো। সেদিন সকালের রোদটি আমার ভারী ভালো লাগছিল। মনে হচ্ছিল যেন সারা পাহাড়ের বুকের উপর কে কাঁচা সোনার মতো মিঠে হাসি ছড়িয়ে দিয়েছে। হরেক রকম পাখির গান চারিদিকে মাত হয়ে আছে। গাছপালার উপরে সবুজের ঢেউ তুলে বাতাস হয়ে যাচ্ছে। আর এখানে ওখানে আশেপাশে গোছা গোছা রঙিন বনফুল ফুটে সোহাগে দুলে দুলে মাথা নেড়ে যেন বলছে, আমাদের নিয়ে মালা গাঁথো, আমাদের আদর করো, আমাদের মনে রেখো, ভুলো না। কচি কচি ফুলগুলোকে দেখে মনে হলো এরা যেন বন দেবীর খোকা খুকি। আমি বেছে বেছে অনেক ফুল তুললাম, কিন্তু কত আর তুলবো? এত ফুল দুনিয়ার কোনো ধনীর মস্ত মস্ত বাগানেও যে ধরবে না। এমনই নানান জাতের ফুল এদেশের সব জায়গাতেই আছে, কিন্তু আমাদের স্বদেশ যে কত বড় ফুলের দেশ আমরা নিজেরাই সে খবর রাখি না। আমরা বোকার মতো হাত গুটিয়ে বসে থাকি আর সেই সব ফুলের ভান্ডার দুহাতে লুট করে নিয়ে যাই বিদেশি সাহেবরা। তারপর বড় শহরে বাজারে সেই ফুল সব চড়া দামে বিক্রি হয়। এ থেকেই বেশ বুঝতে পারি আমাদের ব্যবসা বুদ্ধি তো নেই। তারপরে সবচেয়ে যে লজ্জার কথা, স্বদেশের জিনিসকেও আমরা আদর করতে শিখিনি। এই ভাবতে ভাবতে পথ চলছি, হঠাৎ রামহরি ভরে উঠল, ছোটবাবু দেখুন দেখুন। আমি ফুরে বললাম, কি? রামহরি আঙুল দিয়ে মাটির দিকে আমার দৃষ্টি আকর্ষণ করলো। পাথরের উপরে একটা বন্দুক পড়ে রয়েছে। দেখেই চিনতে পারলাম সে বিমলের বন্দুক। দাঁড়িয়ে অবাক হয়ে ভাবতে লাগলাম, পাথরের মাঝখানে বন্দুক ফেলে বিমল গেল কোথায়? একটা কিছু হয়েছে। তারপর মুখ তুলেই দেখি বাঘা এক মনে একটা জায়গা শুকছে আর কেমন একটা কাতর কুইকুই করছে। এগিয়ে গিয়ে ভালো করে দেখি সেখানে খানিকটা রক্ত চাপ বেঁধে রয়েছে। রামহরি প্রায় কেঁদে ফেলে বলল, খোকাবাবু নিশ্চয়ই কোনো বিপদে পড়েছেন। আমি বললাম, হ্যাঁ রামহরি, আমারও তাই মনে হচ্ছে, কিন্তু কি বিপদ? রামহরি বলল, কি করে বলবো ছোটবাবু, এখানে যে বাঘ ভাল্লুক সবই আছে। আমি বললাম, বাঘে মানুষ খায় বটে, কিন্তু ব্যাগ নিয়ে তো যায় না। বিমল বাঘের মুখে পড়েনি, তাহলে বন্দুকের সঙ্গে তার ব্যাগটাও এখানে পড়ে থাকতো। তবে খোকাবাবু কোথায় গেলেন? এই বলেই রামহরি চেঁচিয়ে বিমলকে ডাকবার উপক্রম করলো। আমি তাড়াতাড়ি তাকে বাধা দিয়ে বললাম, চুপ, চেঁচিও না। আমার বিশ্বাস বিমল শত্রুর হাতে পড়েছে, আর শত্রুরাই কাছে আছে। চেঁচালে আমরাও এখনই বিপদে পড়ব। তাহলে উপায়? তুমি এখানেই একটা ঝোপের আড়ালে লুকিয়ে বসে থাকো, বাঘাকেও ধরে রাখো, নইলে বাঘাও হয়তো চেঁচিয়ে আমাদের বিপদে ফেলবে। আমি আগে এদিক ওদিক একবার দেখে আসি। বাঘার গলায় শিকল বেঁধে রামহরি পথের পাশেই একটা ঝোপের আড়ালে গা ঢাকা দিয়ে বসলো। প্রথমে কোন দিক দিয়ে যাব আমি তা বুঝতে পারলাম না, কিন্তু একটু পরেই দেখলাম খানিক তফাতে আরো রক্তের দাগ। আরো খানিক এগিয়ে দেখলাম রক্তের দাগ।
তৃতীয় দাগের পরেই একটা ঝোপের পাশে খুব সরু পথ, সেই পথের উপরে একটা লম্বা দাগ, যেন কারা একটা মস্ত বড় মোট ধুলোর উপর টেনে হিঁচড়ে নিয়ে গেছে। আমি সেই সরু পথ ধরলাম। সে পথেও মাঝে মাঝে রক্তের দাগ দেখে বুঝতে দেরি লাগলো না যে এই দিকে গেলেই বিমলের দেখা পাওয়া যাবে। কিন্তু বিমল বেঁচে আছে কি? এ রক্ত কার? তাকে ধরে নিয়ে গেলই বা কারা? সে কি ডাকাতের হাতে পড়েছে? কিন্তু এসব কথার কোনো উত্তর মিলল না। আচম্বিতে আমার পা থেমে গেল। কাছেই যেন কাদের গলা শোনা যাচ্ছে। আমার হাতের বন্দুকটা একবার পরখ করে দেখলাম, তার দুটো ঘরেই টোটা ভরা আছে। তারপর ঝোপের পাশে গুড়ি মেরে খুব সন্তর্পণে সামনের দিকে অগ্রসর হলাম। আর বেশি এগোতে হলো না। সরু পথটা যেখানে শেষ হয়েছে সেখানে অল্প খানিকটা জমি, তারপরেই পাহাড়ের খাদ। যে দৃশ্য দেখলাম জীবনে তা ভুলব না। সেই খোলা জমির উপরে জন ছয়েক লোক দাঁড়িয়ে আছে। তাদের একজনকে দেখেই চিনলাম, সে করালি। আর একদিকে পাহাড়ের খাদের ধারেই একটা বড় গাছে হেলে পড়েছে এবং তারই তলায় পড়ে রয়েছে বিমলের দেহ। তার মাথা ও মুখ রক্তমাখা, আর হাত ও কোমরে দড়ি বাঁধা। বিমলের উপরে হুমড়ি খেয়ে বসে আছে করালির দলের একটা লোক। শুনলুম করালি চেঁচিয়ে বলছে, বিমল, এখনো কথার জবাব দাও। তোমার ব্যাগের ভিতর পকেট বই নেই, সেখানা কোথায় আছে বলো। কিন্তু বিমল কোনো উত্তর দিল না। তাহলে তুমি মরতে চাও? বিমল চুপ। করালি বলল, শম্ভু। যে লোকটা দড়ি ধরেছিল সে মুখ ফিরিয়ে বলল, আজ্ঞে। লোকটাকে চিনলুম, ছাতকের ডাকবাংলোয় দেখেছিলাম। করালি বলল, দেখো শম্ভু, আর 1 মিনিটের মধ্যে বিমল যদি আমার কথার উত্তর না দেয় তবে তুমি ওকে তুলে খাদের ভিতর ছুঁড়ে ফেলে দিও। কয়েক সেকেন্ড কেটে গেল। আমার বুকটা ধুক ধুক করতে লাগলো। কি যে করব কিছুই স্থির করতে পারলাম না। করালি বলল, বিমল, এই শেষবার তোমাকে বলছি, যদি সাড়া না দাও তবে তোমার কি হবে বুঝতে পারছো তো? একেবারে 1000 ফুট নিচে পড়ে তোমার দেহ গুড়িয়ে ধুলো হয়ে যাবে। একটু চিহ্ন পর্যন্ত থাকবে না। বিমল তেমনই বোবার মতন রইল। আর এ দৃশ্য সহ্য করা অসম্ভব। ঠিক করলাম, করালি যা জানতে চায় আমি তার সন্ধান দেবার। কাজ নেই আর জোকের ধনের, টাকার চেয়ে প্রাণ ঢের বড়। মন স্থির করে আমি উঠে দাঁড়ালাম। করালি বলল, বিমল, এখনো তুমি চুপ করে আছো? এতক্ষণ পরে বিমল বলল, পকেট বই পেলেই তো তুমি আমাকে ছেড়ে দেবে? করালি বলল, নিশ্চয়ই। বিমল বলল, ব্যাগের মধ্যে আমার একটা জামার ভিতর দিককার পকেট খুঁজলেই তুমি পকেট বই পাবে। ব্যাগটা করালির সামনেই পড়েছিল। সে তখনই তার ভেতরে হাত পুরে দিল। একটু চেষ্টার পরেই পকেট বই বেরিয়ে এলো। সঙ্গে সঙ্গে করালির মুখে একটা পৈশাচিক হাসি ফুটে উঠল। কিন্তু এ হাসি দেখে এত বিপদেও আমার হাসি পেল, কারণ আমি জানি পকেট বই থেকে পথের ঠিকানার কথা বিমল আগেই মুছে দিয়েছে। এত বিপদেও বিমল ভয় পেয়ে বুদ্ধি হারিয়ে ফেলেনি। ধন্যী ছেলে, যা হোক। বিমল বলল, তোমাদের মনে আশা পূর্ণ হলো তো? এবার আমাকে ছেড়ে দাও। করালি কর্কশ স্বরে বলল, হ্যাঁ, ছেড়ে দেবো বই কি, শত্রুর শেষ রাখবো না। শম্ভু, আর কেন? ছোড়াকে নিশ্চিন্তপুরে পাঠিয়ে দাও। বিমল চেঁচিয়ে বলে উঠল, করালি শয়তান! তুমি কিন্তু তার কথা শেষ হতে না দিতেই শম্ভু বিমলকে ধরে হিড়হিড় করে টেনে খাদের ধারে নিয়ে গিয়ে একেবারে ঠেলে দিলে এবং চোখের পলক না যেতেই বিমলের দেহ ঝুপ করে নিচের দিকে পড়ে অদৃশ্য হয়ে গেল। সঙ্গে সঙ্গে আমার চোখের উপর একটা অন্ধকার পর্দা নেমে এলো এবং মাথা ঘুরে মাটিতে পড়ে যেতে যেতেই আবার শুনলাম করালি সেই ভীষণ হট্ট হাসি। তারপরেই আমি অজ্ঞান হয়ে গেলাম। কতক্ষণ অজ্ঞান হয়েছিলাম জানি না। যখন জ্ঞান হলো, চোখ চেয়ে দেখলাম রামহরি আমার মুখের উপর হুমড়ি খেয়ে আছে। আমাকে চাইতে দেখে সে হাঁপ ছেড়ে বলল, কি ছোটবাবু, অজ্ঞান হয়ে গিয়েছিলেন কেন? কেন যে অজ্ঞান হয়ে পড়েছিলাম প্রথমটা আমার তা মনে পড়ল না। আমি আস্তে আস্তে উঠে বসলাম। বোকা বনে বোবার মতো রামহরি বলল, তোমার ফিরতে দেরি হচ্ছে দেখে আমার ভারী ভয় হলো। বাঘাকে সেইখানেই বেঁধে রেখে তোমাকে খুঁজতে আমি এদিকে এলাম। এতক্ষণে আমার সব কথা মনে পড়ল। রামহরিকে বাধা দিয়ে পাগলের মতো লাফিয়ে উঠে আমি বললাম, রামহরি, আমিও ওদের খুন করব। রামহরি আশ্চর্য হয়ে বলল, কাদের খুন করবে ছোটবাবু, তুমি কি বলছো? আমার বন্দুকটা মাটি থেকে তুলে নিয়ে আমি বললাম, যারা বিমলকে খাদে ফেলে দিয়েছে। খোকাবাবুকে খাদে ফেলে দিয়েছে? রামহরি কেঁদে উঠল। আমি বললাম, এখন তোমার কান্না রাখো রামহরি, এখন আগে চাই প্রতিশোধ। নাও ওঠো, বিমলের বন্দুকটা নিয়ে এইদিকে আসো।
আমি ঝোপ থেকে বেরিয়ে দাঁড়ালাম, ঠিক করলাম সামনে যাকে দেখব তাকেই গুলি করে মেরে ফেলবো। দাঁতে দাঁত ঘষে আমি বললাম পড়ালিকে, কিন্তু এর মধ্যেই দলবল নিয়ে সে কোথায় গেল। রামহরির মুখ দিয়ে আর কথা বেরোলো না। হ্যাঁ, রামহরি পড়ালি, তারই হুকুমে বিমলকে ফেলে দিয়েছে। রামহরি কাঁদতে কাঁদতে বলল, কোনখানে খোকাবাবুকে ফেলে দিয়েছে। আমারও গলা কান্নায় বন্ধ হয়ে এলো। কোনোরকম সামনে নিয়ে হতাশভাবে আমি বললাম, রামহরি বিমলের খোঁজ নেয়া আর মিছে। ওইখান থেকে হাত পা বেঁধে তাকে খাদের ভিতর ফেলে দিয়েছে। অত উঁচু থেকে ফেলে দিলে লোহাই গুঁড়ো হয়ে যায়, মানুষের দেহ তো সামান্য ব্যাপার। বিমলকে আর আমরা দেখতে পাবো না। রামহরি মাথায় করাঘাত করে বলল, খোকাবাবু সঙ্গে না থাকলে কোন মুখে আমরা মা ঠাকুরনার কাছে গিয়ে দাঁড়াবো? না, এ প্রাণ আমিও রাখবো না। আমিও পাহাড়ের উপর থেকে লাফিয়ে পড়ব। এই বলে সে খাদের ধারে ছুটে গেল। অনেক কষ্টে আমি তাকে থামিয়ে বললাম। তখন সে মাটির উপর হয়ে শুয়ে পড়ে ফুলে ফুলে কাঁদতে লাগলো। যেখান থেকে বিমলকে নিচে ফেলে দিয়েছে আমি সেখানে গিয়ে দাঁড়ালাম। তারপর ধারের দিকে ঝুঁকে পড়ে দেখতে লাগলাম বিমলের দেহটা নজরে পড়ে কিনা। নিচের দিকে তাকাতেই আমার মাথা ঘুরে গেল। উফ, এমন গভীর খাদ জীবনে আমি কখনো দেখিনি। পাহাড়ের পিঠ খাড়াভাবে নিচের দিকে, কোথায় যে তলিয়ে গেছে তা নজরেই ঠেকে না। তলার দিকে একেবারে ধোয়া ধোয়া অস্পষ্ট। হঠাৎ একটা অদ্ভুত জিনিস আমার চোখে পড়ল। আমি যেখানে দাঁড়িয়ে আছি সেখানে হাত 15 নিচেই পাহাড়ের খাড়া গায়ে একটা বুনো গাছের পুরো ঝোপ দেখা যাচ্ছে। আর সেই ঝোপের উপর কি ওটা? ও যে মানুষের দেহের মতো দেখতে। প্রাণপণে চেঁচিয়ে বললাম, রামহরি, দেখবে এসো। রামহরি তাড়াতাড়ি ছুটে এলো। সঙ্গে সঙ্গে ঝোপের উপরে দেহটাও নড়ে উঠল। আমি ডাকলাম, বিমল। নিচ থেকে সাড়া এলো, কুমার, এখনো বেঁচে আছি ভাই। আবার আমি অজ্ঞানের মতো হয়ে গেলাম, আনন্দে, প্রচণ্ড আবেগে। রামহরি তো আমোদে আটখানা হয়ে নাচতে শুরু করলো। অনেক কষ্টে আত্মসংবরণ করে আমি বললাম, রামহরি, অমন করে নাচলে চলবে না। আগে বিমলকে ওখান থেকে তুলে আনতে হবে যে। রামহরি তখনই নাচ বন্ধ করে চোখ কপালে তুলে মাথা চুলকাতে চুলকাতে বলল, তাই তো ছোটবাবু, ওখানে আমরা কি করে যাব? নামবার তো কোনো উপায় নেই। উঁকি মেরে দেখলাম বিমলের কাছে যাওয়া অসম্ভব। পাহাড়ের গা বেয়ে মানুষ তো আর টিকটিকির মতো নিচে নামতে পারে না। ওদিকে বিমল যেরকম বেকায়দায় হাজার হাজার ফুট নিচু খাদের তুচ্ছ একটা ঝোপের উপর আটকে আছে, এমন সময় নিচ থেকে বিমলের চিৎকার আমার ভাবনায় বাধা দিয়ে দিল। শুনলাম বিমল চেঁচিয়ে বলছে, কুমার, শিগগিরই আমাকে তুলে নাও, আমি ক্রমেই নিচে সরে যাচ্ছি। তাড়াতাড়ি মুখ বাড়িয়ে বললাম, কিন্তু কি করে তোমার কাছে যাব বিমল? বিমল বলল, আমার ব্যাগের ভিতরে দড়ি আছে, সেই দড়ি আমার কাছে নামিয়ে দাও। কিন্তু তোমার হাত পা যে বাঁধা, দড়ি ধরবে কেমনে? কুমার, কেন মিশে সময় নষ্ট করছো? শিগগিরই দড়ি ঝুলিয়ে দাও। বিমলের ব্যাগটা সেখানেই পড়েছিল। ভাগ্যে করালিরাও সেটাও নিয়ে যায়নি। রামহরি তখনই তার ভিতর থেকে খানিকটা মোটা দড়ি বের করে আনলো। জোর বাতাস বইছে, আর প্রতি দমকাতেই ঝোপটা দুলে দুলে উঠছে এবং সঙ্গে সঙ্গে বিমলের দেহ নিচের দিকে নেমে যাচ্ছে। কি ভয়ানক অবস্থা তার! আমার বুকটা ভয়ে টিপ টিপ করতে লাগলো। বিমল বলল, দড়িটা ঠিক আমার মুখের কাছে ঝুলিয়ে দাও। আমি দাঁত দিয়ে দড়িটা ভালো করে কামড়ে ধরার পর তোমরা দুজনে আমাকে উপরে টেনে তুলো। আমি একবার সার্কাসে একজন সাহেবকে দাঁত দিয়ে 2.5 মণ ভারী মাল টেনে তুলতে দেখছিলাম। জানি বিমলের গায়ে খুব জোর, কিন্তু তার দাঁত কি এমন শক্ত হবে? হঠাৎ বিষম একটা ঝড়ো বাতাস এসে ঝোপের উপরে ধাক্কা মেরে বিমলের দেহকেও আরও খানিকটা নিচের দিকে নামিয়ে দিল। কোনোরকম দেহটাকে বাঁকিয়ে চুকিয়ে বিমল একরকম আল গোছেই শূন্যে ঝুলতে লাগলো। তার প্রাণের ভিতরটা যখন কীরকম করছিল সেটা তার মরার মতো সাদা মুখ দেখেই বেশ বুঝতে পারলাম। হাওয়ার আর একটা দমকা এলেই বিমলকে কেউ আর বাঁচাতে পারবে না। তাড়াতাড়ি দড়ি ঝুলিয়ে দিলাম একেবারে বিমলের মুখের উপরে। বিমল প্রাণপণে দড়িটা কামড়ে ধরল। আমি আর রামহরি দুজনে মিলে দড়ি ধরে টানতে লাগলাম। দেখতে দেখতে বিমলের দেহ পাহাড়ের ধারের কাছে উঠে এলো। বিমলের মুখ তখন রক্তের মতন রাঙা হয়ে উঠেছে। সামান্য দাঁতের জোরে এত উপরে আজ নির্ভর করছে তার বাঁচন মরণ। রামহরি বলল, ছোটবাবু, তুমি একবার একলা দড়িটা ধরে থাকতে পারবে? আমি তাহলে খোকাবাবুকে হাতে করে উপরে তুলে নিই। আমি বললাম, পারবো।
রামহরি দৌড়ে গিয়ে বিমলকে একবার পাহাড়ের উপরে নিরাপদ স্থানে তুলে ফেলল। তারপর তাকে নিজের বুকের ভিতর টেনে নিয়ে আনন্দে আবেগে কাঁদতে লাগলো। আমি গিয়ে তার বাঁধন খুলে দিলাম। আমি বললাম, বিমল, কি করে তুমি ওদের হাতে গিয়ে পড়লে? বিমল বলল, নিজের মনে গান গাইতে গাইতে আমি এগিয়ে যাচ্ছিলাম। ওরা বোধহয় পথের পাশে লুকিয়েছিল। হঠাৎ পেছন থেকে আমার মাথায় লাঠি মেরে আমি অজ্ঞান হয়ে যাই। আমি বললাম, তারপর যা হয়েছে আমি সব দেখেছি। তোমাকে যে আবার ফিরে পাবো আমরা তা একবারও ভাবতে পারিনি। বিমল হেসে বলল, হ্যাঁ, এতক্ষণে নিশ্চয়ই আমি পরলোকে ভ্রমণ করতাম, কিন্তু ভাগ্য ঠিক আমার পায়ের তলাতেই ঝোপটা ছিল। রাখে কৃষ্ণ, মারেকে। আমি মিনতি স্বরে বললাম, বিমল, আর আমাদের জকের ধনের কাছে নেই। প্রাণ নিয়ে ভালোই ভালোই দেশে ফিরে যাই, চলো। বিমল বলল, তেমন কাপুরুষ আমি নই। তোমার ভয় হয় তুমি যাও, আমি কিন্তু শেষ পর্যন্ত না দেখে এখান থেকে কিছুতেই নড়ব না। প্রিয় আলাপ কণ্ঠের দর্শক শ্রোতা বন্ধুরা, এতক্ষণ শুনছিলেন হেমেন্দ্র কুমার রায় রচিত গল্প জকের ধন সিরিজের তৃতীয় পর্ব। ফিরছি আগামী মঙ্গলবার নতুন পর্ব নিয়ে। সে পর্যন্ত সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, আলাপ কণ্ঠের সাথেই থাকুন। ধন্যবাদ।